একটা কণ্ঠস্বর বলছে যে এই কথাগুলো আমাদের বলা দরকার মেয়েদের বলো, দ্বিতীয় কণ্ঠস্বরটা বলছে যে কেন আলাদা করে বলতে হবে। এবং আমার কেবলই মনে হচ্ছে যে আমাদের কিছু মেইন স্ট্রিমিং এর দরকার। ঠিক যেমন সাইফাই গল্প মানে সাইফাই ফ্যান্টাসি স্পেকুলেটিভ ফিকশনকে মেইন স্ট্রিমিং না করার ফলে এই যে ক্ষোভবন্দি ব্যাপারটা হয়েছে যে মানুষ শুধু যারা কল্পবিজ্ঞান করতে ভালোবাসে তারাই শুধু ওই পত্রিকাটি পড়বে, এটা ভেঙে ফেলারও দরকার আছে আমার মনে হয়। ঠিক তেমনি মেয়েরা কল্পবিজ্ঞান লিখছে তাই মেয়েদেরটা কারা পড়বে সেটা নিয়ে একটা কুণ্ঠা তৈরি হতে পারে, শুধু মেয়েরাই কি পড়বে সেইটা ভেঙে ফেলে যে কোনো লেখার মতোই মেয়েদের লেখাকে দেখা উচিত, এই ফিলিংটা আমার হচ্ছে। কিন্তু আমি এই গল্প ছোট ছোট অ্যানেকডোটগুলো মনে পড়ে গেল যে সিএল মোর ওনাকে কোথায় বলাই হয়েছিল যে জেন্ডার আনস্পেসিফিক ভাবে আপনাকে নামটা ছাপা হবে, তা না হলে পাঠক পড়বে না, পড়তে চাইবে না। হ্যাঁ, আমি সেটা এখন আমরা যে অবস্থায় আছি সেটা তো তার সেই প্রয়োজনটা নেই। কিন্তু এবং আমার এখন মনে হচ্ছে যে আজকে আমাদের সেই বয়সটাও তোলা উচিত যে why not mainstream মেয়েদের কল্পবিজ্ঞান। এবং আমার মনে হয় যে আমাদের প্রজন্ম অব্দি হয়তো এই যে নারীবাদী কল্পবিজ্ঞানের একটা জায়গা ছিল, কিন্তু অনুষ্ঠুপ শেখ বা অঙ্কিতারা যখন গল্প বিশ্ব পত্রিকার যে গল্পগুলো লেখেন সেগুলো স্পেসিফিক্যালি যে কোনো জেন্ডারের মানুষই লিখতে পারতেন বলে আমার মনে হয়। এবং সেগুলোর বিষয়বস্তু শুধুই মেয়েদের কথা নয়, সেখানে মানে আমরা যদি ধরি 1905 সালে রোকেয়া ম্যাডামের থেকে আজকে অব্দি আমরা কতটা এগিয়েছি, তাহলে আমি বলবো যে আমরা এতটাই এগিয়েছি যে এখনকার গল্পে অনেকগুলো মাল্টি ইউনিভার্সের গল্প লিখেছো তুমি, বা তুমি একটা গল্পে লিখেছো এআই এসে আর্ট তৈরি করে দিচ্ছে, আর্টিস্টের যে সমস্যার জায়গা লিখেছো। আমি যখন ওদের লেখাগুলো পড়ি তখন আমি বুঝতে পারি যে অনেকটা মেইন স্ট্রিম হয়ে গেছে এবং সেটা খুব আশার কথা। তবে অনুরাধা কুন্ডা যেমন একটা গল্প লিখেছিলেন এই যে যেটা হাঁটা ছোঁয়া আমাদের কাছে খুব, আমরা যখন কলেজ বা ইউনিভার্সিটি উঁচু ক্লাসে তখন হাঁটা ছোঁয়া বেরিয়েছিল 2006 সালে সম্ভবত, না দেশে বেরিয়েছিল। দেশে একটা কোনো গল্প সংখ্যায় বাণী বসুর গল্পটা সবচেয়ে চমকে দিয়েছিল, অন্য গল্পগুলো সামাজিক গল্প ছিল। বাণী বসু তো সায়েন্স ফিকশন ভেবে লেখেননি, কিন্তু উনি একটা স্পেকুলেট করেছেন যে যারা পড়েননি তাদের জন্য খুব শর্টে বললে যে মেয়েদের মধ্যে একটা অভিযোজন তৈরি হয়েছে, অভিযোজনের ফলে যখন কোনো পুরুষ তার উপর আক্রমণ করছে বা যৌন লালসা দেখাচ্ছে তখন তার শরীর থেকে আটা বেরিয়ে আসছে যেরকম সাজানো কাটা, এবং সেটা সেই পুরুষটাকে মেরে দিচ্ছে। মানে এমন ঘটনা ঘটছে যে বোঝা যাচ্ছে না কি কারণে, কিন্তু পুলিশের কাছে একই পরে মৃতদেহ আসছে, যে মৃতদেহে একটা শলাকা বিদ্ধ অবস্থায় পাওয়া যাচ্ছে এবং সেই শলাকাটার রহস্যটা একদম শেষে গিয়ে বোঝা যায়। এই অভিযোজনের গল্পটা, অভিযোজনের ভাবনাটা উনি ভেবেছেন সেটাই সায়েন্স ফিকশন করে দিয়েছে গল্পটা, কিন্তু উনি হয়তো এটা সামাজিক গল্প হিসেবে লিখতে চেয়েছিলেন। আসলে ওই স্টেপ আউট করার ব্যাপারটাও আমাদের মধ্যে খুব সূক্ষ্মভাবে কাজ করে। মানে সবসময় কি আমরা ভেবে তৈরি করে গল্প, আমরা তো অনেক সময় একটা অভিঘাত থেকে গল্প তৈরি করি। আমার ভিতরে একটা খুব জোরালো জায়গা তৈরি হলো একটা বক্তব্য লেখার, যেটা একটু আগে কিছু বললেন। আমি লেখাটাকে একটা আচ্ছাদন দিয়ে বা একটা রূপক দিয়ে না লিখলে আমি হয়তো সামাজিকভাবে ওটাকে পেশ করতে পারছি, সেই পেশকারীর মধ্যেই এসে যাচ্ছে তখন সায়েন্স ফিকশন বা স্পেকুলেটিভ ফিকশনের ব্যাপারটা। মার্গারেট অ্যাটউড যেমন একটা ইন্টারভিউতে পড়েছিলাম, মানে সাম্প্রতিক ইন্টারভিউ, উনি 84 সালে লিখেছিলেন, আর অদ্ভুতভাবে 84 সালেই 1984 জর্জ অরওয়েলের যেটা, সেটা অনেক আগে লেখা, কিন্তু 1984 হ্যান্ডমেডস টেল লেখা হয় এবং সেটাকে এখন পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে বলা হয় যে এটা যেন এখনকার গল্প, এখন মেয়েদের যে অবস্থা এবং পাশ্চাত্যের মেয়েদের যে অবস্থা। কিন্তু তখন মার্গারেট লিখেছিলেন যে আমি আমেরিকা বা গিলিয়াড বলে একটা দেশ তিনি ভ্রমণ করেছিলেন, যেটা বোঝাই যাচ্ছে আমেরিকা কানাডা এরকম একটা জায়গা, সেখানকার মেয়েদের উপর যা যা ঘটছে দেখিয়েছি, সেটা 84 সালে আফগানিস্তান বা ভারত বা এশিয়ার অন্যান্য মেয়েদের অলরেডি ঘটে। আমি কোনো কিছু নতুন বানাইনি, আমি শুধু এই যে প্রতিরোধ, কোনোভাবে একটা অত্যাচারকে প্রতিরোধ উনি শুধু প্রতিস্থাপন করেছিলেন। উনি এশিয়ান মেয়েদের সঙ্গে যেটা ঘটে যে তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তাদের বড়েরা তাদের ফাইন্যান্স ম্যানেজ করে, উনি দেখালেন যে আমেরিকা বা ইন্ডিয়ানের মেয়েরা হঠাৎ একদিন দেখলো তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, সব টাকা
যায় তার পরেরাই এখন শুধু হ্যান্ডেল করতে পারে। এই যে ভাবনাটা উনি নিজেই লিখেছিলেন যে ডেভিল ইজ ইন দ্য ডিটেল। আমি কি ডিটেল দিয়ে দেখাবো যে এগুলো ঘটছে, তার জন্য আমাকে প্রচুর খাটতে হয়েছে। তো আমার কথা হচ্ছে যে মেয়েরা মেয়েদের সমস্যা লিখছেন ঠিকই, কিন্তু মেয়েরা শুধু মেয়েদের জন্য লিখছেন না, এটা আমার এই মুহূর্তে। এবং আমার মনে হয় যে নিজেদের ভেতরেও আমরা যদি শুধুই আমি নারীবাদী কল্পবিজ্ঞান লিখবো বলে কল্পবিজ্ঞান লিখি, তাহলে আমি নিজেটা কোপে আটকে দিচ্ছি। আমি সেটা করতে এখন চাই না, যদিও সেটা প্রয়োজনীয়তা হয়তো আছে কখনো কখনো। যেমন একটু জাস্ট মেনশন করে অনুষ্ঠিত তুমি বলো, সেটা হচ্ছে যে গল্পবিশ্ব যখন আমাদের কাছে আসে, সেটা বোধহয় 19 সালে, যখন গঙ্গাবতী কল্পবিজ্ঞান লেখনীর কনসেপ্টটা, দীপরা একদিন আমাকে জানায় যে আমরা শুধু মেয়েদের লেখা দিয়ে একটা ইস্যু করতে চাইছি। তারপর আমরা ঠিক ওই নীরেনবাবুর মতোই বিভিন্ন বন্ধু বান্ধব যারা গল্প লেখেন তাদের অ্যাপ্রোচ করি যে তোমরা কল্পবিজ্ঞানের গল্প লেখো। তারা প্রথমটা অনেকে পিছিয়ে গিয়েছিলেন বা বলেছিলেন পারবো না, কিন্তু অনেকেই দারুণভাবে যুক্ত করেছিলেন। এবং প্রথম খণ্ডের পর এখন দ্বিতীয় খণ্ডের কাজ চলছে, যেটা অনুষ্ঠান আমি এবং রুবিতা আমরা সম্পাদনা করছি। আমি কিছুই করছি না, ফাঁকি মারছি। কিছু অ্যাড করবো, যেটা বললেন না, মেয়েদের ভিতরে নিজস্ব আমাদের যে পার্টিকুলার প্রবলেমগুলো ফেস করতে হয়, তার নিজে কোর্ট চলে, তার নিজে রাগ চলে, সেটা পার করার জায়গা থাকে না, যেটা সাহিত্যে বেরিয়ে আসে। এটাকে আমি একটু এক্সটেন্ড করবো। এটা শুধুমাত্র যে মেয়েদের সমস্যা, মানে মেয়েদের সমস্যা তো বিভিন্ন ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অনেক কিছু এখনও কি বেশি, কাছে কেসটাও বেশি করতে হয়। সমস্যাটাকে কীভাবে পার করা যাবে, হ্যান্ডেল করা যাবে, এটা নিয়ে আমাদের সবাইকে ভুগতে হয়। আমি এই প্রসঙ্গে নতুন যে অনুবাদটা করেছি বৃষ্টিজাত প্রভাকারিণী, সেটা সম্বন্ধে একটু বলি। এটা করতে গিয়ে দেখেছি এটাও কিন্তু একই রকমভাবে, ধরুন বর্তমান ইরানের বিভিন্ন রকমের যে সমস্যা বা পৃথিবীর যে সমস্যা, ধর্মের আগ্রাসন, সেটার অনুযায়ী সবাইকে ফলো করতে হবে, সেই ফলো না করার জন্য যে বিরোধ, ওরা আমাদের মতো নয়, অতএব তাদের সঙ্গে লড়াই ইত্যাদি, এই পুরো জিনিসটা যেটা উঠে এসেছে বিভিন্ন স্তরের মধ্যে, গল্পবিজ্ঞান হিসেবে উঠে এলো, তাতে কিন্তু অ্যাকচুয়ালি এখনকার সমাজের, এখনকার পৃথিবীর কথাই বলা হয়েছে। কাজে কল্পবিজ্ঞানকে বা কল্পবিজ্ঞান ফ্যান্টাসির একটা আড়ালে নিজেদের যে সমস্যাগুলো আমাদের ভাবাচ্ছে, সেটা বলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে। সেটা আগেও হতো, এখনও এই মুহূর্তেও হচ্ছে। এমনিতে নিজের লেখার সম্বন্ধে এটা বলতে পারি যে আমি কখনোই আলাদা করে নারীবাদী লেখা, কল্পবিজ্ঞান হোক বা অন্য কিছু হোক, সেটা লিখি না, লেখাতে বিশ্বাসও করি না। কারণ যখন লিখতে বসি তখন সত্যিই আমার লেখাটুকুই মাথায় থাকে। আমি মানুষটা কী, কোন লিঙ্গের, কী করি না করি, এগুলো সমস্ত ভুলে যায়। কাজে সেই অর্থে আমি হয়তো খুব কনসাসলি নারীবাদী কল্পবিজ্ঞান বা মেয়েদের কথা লেখার জন্য কল্পবিজ্ঞান লিখছি তা নয়। কিন্তু যেহেতু মেয়ে হিসেবে অনেক সমস্যা যা মেয়েদের ফেস করতে হয়, তার সঙ্গে আমি সরাসরি পরিচিত, আমার লেখার মধ্যে অনেক সময় সেগুলো খুব বিশেষভাবে উঠে আসে, স্বতঃস্ফূর্তভাবে দরকার অঙ্গ হিসেবে উঠে আসে, যেটা চলে আসে। এবং এখানেই আমি দেখি যে কল্পবিজ্ঞান জিনিসটা এমনই একটা আমব্রেলা, যাতে কিন্তু আমরা সব রকম সমস্যা নিয়ে বা যে সমস্যার সমাধান নিয়েও আমরা যা ভাবছি সেগুলো বলতে পারি, লিখতে পারি, যেটা হয়তো আমরা সরাসরি একটা সামাজিক পথে লিখতে পারবো। নারীদের কল্পবিজ্ঞান লেখা তাতে যে শুধু যে নারীদের সমস্যায় আসবে তা যে কোনো সামাজিক ক্ষেত্রে সংকট বা সমস্যায় পরিগণিত হতে পারে। এবং কিছু উদাহরণ দিয়ে বললাম, কিছু গল্প যা হয়তো মহিলাদের আমরাও পড়ার সময় লেখকের যে নির্ভর করতে, কিন্তু যেখানে একজন নারী তার মতো করে একটা সামাজিক সংকট দেখাতে পেরেছে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি ওয়ার্কারের একটা গল্প, কিন্তু প্যারাসিটিক স্পিসিসের দ্বারা ইনভেটেড হওয়া
এটা পড়লে বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি আমাদের সমাজের যে স্তরবিন্যাস এবং তার যে বিশেষত্ব গতি এবং বাকুসম্পদ যারা দেখায় যেন আমরা তারা আমাদেরকে লালন পালন করছে কিন্তু আসলে তারা আমাদেরকে শোষণ করছে কিন্তু এই লালনের উদ্দেশ্য হচ্ছে আদর্শ সেটা কিন্তু রূপকেটাকে দেখিয়েছে। আমরা কি নারীদের আধুনিক সমকালীন বাংলা লেখালেখিতে এই ধরনের কোনো নিদর্শন পেয়েছি? আমি জানি না এটা ঠিক মতো হচ্ছে কি না, কিন্তু এলিজাবেথ ব্রাইনের একটা গল্প এই মুহূর্তে মনে পড়লো, যেখানে গল্পের নাম আমি বলছিলাম বাড়ি ঠিক পুরোপুরি মানে ভবিষ্যতের পৃথিবীর বাড়ি, যে বাড়িটি এআই নিয়ন্ত্রিত এবং সমস্ত কিছু মানে বাড়িতে যারা বাস করে তাদের সব প্রয়োজন সে মিটিয়ে দেয়। হ্যালো জরুরি হ্যাঁ। হ্যাঁ, Okay, good. ডোরি হচ্ছে বাড়িটার নাম। বাড়িটার নাম লোরি। সে বাড়িটা প্র্যাকটিক্যালি একজন তুমি যেরকম বললে যে লালন পালন করার মতো করেই তার যে বাস করছে তার দেখাশোনা করে, তার সমস্ত প্রয়োজন মিটিয়ে শুধু যায় না, বাইরের পৃথিবীতে যা করছে তার সঙ্গে বাড়িটাই ইন্টারাক্ট করে। এই লোকটিকে মানে বাড়ির বাইরের কোনো কিছুর খবর রাখতে হয় না, বাড়ির বাইরে বেরোতে হয় না প্র্যাকটিক্যালি। এবং সেইখান থেকে গিয়ে একটা সময় গিয়ে বোঝা গেল যে বাড়িটা ডেলিভারিটি তার সঙ্গে বাকি পৃথিবীর সম্পর্ক কেটে নিচ্ছে, পুরোপুরি নিজের দখল করে নিচ্ছে। এরকম একটা কথা তোমার প্যারালাল বলছি। আচ্ছা, আমি একটু বলবো। হ্যাঁ, আমি জানি না রিজুবাবু বৃষ্টি জাতক পড়েছেন কিনা। হ্যাঁ, একটু পড়ে ফেলুন। এই এক্স্যাক্টলি আপনি যা কোশ্চেন বললেন ঠিক সেই উত্তরটাই পাবেন, কারণ বৃষ্টি জাতকের যে মূল ক্যারেক্টার সে কিন্তু একটি লোক, সে কিন্তু মহিলা নয়। সুতরাং মহিলাদের যে সমস্ত প্রবলেম সেগুলো বৃষ্টি জাতকে উঠে আসেনি, কিন্তু উঠে এসেছে কি একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডে কীভাবে কালচার এবং কিভাবে তার ধর্ম পুরো সমাজকে ডোমিনেট করছে, এবং কিভাবে সেই মানে বেসিক্যালি এটা ইরানকেই ঘুরিয়ে বলা হচ্ছে, কিন্তু যেহেতু ইরানকে বললে গলা কেটে যাবে সেই জন্য ওটাকে পোস্ট অ্যাপোক্যালিপটিক একটা ওয়ার্ল্ডে নিয়ে আসা হচ্ছে, এবং সেখানে মানুষদের কিভাবে শোষণ করা হচ্ছে, বিভিন্ন শ্রেণীভাগ তৈরি হচ্ছে, ধর্ম তৈরি করে ধর্মকে খারাপভাবে ব্যাখ্যা করে অন্যান্যভাবে ব্যাখ্যা করে কিভাবে লোকজন সেটাকে ইউজ করছে, তাই নিয়েই কিন্তু গল্পটা। একদম একদম একদম। আরেকটা গল্পের কথা বলছি, গল্পের কথা সেখানে গল্পের মধ্যে দেখানো হয়েছে যে যেটা দেখানো হচ্ছে যে ভবিষ্যতে বাড়ি ঘর বাসস্থান হাউস তাদের কাজ করার জায়গা সমস্ত কিছু সুন্দরভাবে নির্ধারণ করে দিয়েছে, কারো কোনো সমস্যা নেই, কিন্তু তাদের চোখের আড়ালে একটা একটা মানুষ ধ্বংস হয়ে গেছে। এমন মানুষ যারা সেই সময় আর যারা মানে সিস্টেমটা চালাচ্ছে তাদের কোনো কাজে আসে বয়স ক্রান্তি পর্যায়ে এটা আমি পড়েছিলাম এই এটা ক্রান্তি পর্যায়ে নাম ছিল কিছু মনে থাকে না আমাদের নাম। প্রকল্পই এরকম জিনিস নিয়ে এরকম মানুষ দেওয়া হয়ে যাচ্ছে, এবং সেটা খুঁজতে খুঁজতে একজন বুঝতে পারছে যে সিস্টেমটায় কী প্রবলেম আছে। প্রতিরোধের গল্প। ওটা এখানে পাবো আমার জায়গায়। আর দ্বিতীয় সবচেয়ে গল্পটা বড় ছিল কথা যে হচ্ছে এগুলো প্রতিরোধের গল্প, মানে দ্বিতীয় প্রতিরোধ গল্পটা করছে কেউ। খুব ইন্টারেস্টিং, যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর অক্সিজেনেশন করা হয়েছে, মানে সমস্ত অক্সিজেন জায়গায় কিন্তু যত সবুজ চাহিদা আছে সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটা পার্টিকুলার লিমিটেড জায়গা যেটা মুক্ত নয়, এবং বলা হচ্ছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তোমাদের আমাদের অক্সিজেন ডোমিনেশন থাকতে হবে এবং আমাদের জন্য কাজ করতে হবে তাকে টুকিয়ে করতে হবে। এটা টিপিক্যালি মানে যেটা বলা হয় শোষণের গল্প আমি বলেছি। আমার নিজের মনে আমি অনুষ্ঠুপকে একটা অন্য প্রশ্ন করতে চাই, তার আগে আমি আমার একটা গল্প যেটা কঙ্কাবতীতে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে বাবা মায়েদের অস্বাভাবিক উদ্বেগ প্রবণতা এবং বাবা মারা প্রতি মুহূর্ত মনিটর করতে চায় সন্তানের, সেইটা নিয়ে একটা গল্প ছিল যে একটা অ্যাপ
তৈরি করা হয়েছে, যেখানে ছেলে মেয়েকে তারা ব্যথা পাচ্ছে কিনা এটা দেখা যাবে, ব্যথা যাতে না পায়। এবং কিছুদিন পরেই অ্যাপটা জানায় যে তোমার এটাকে আপডেট করতে হবে আরো 1 লক্ষ টাকা দিয়ে। কারণ আরো কিছু কিছু ফ্যাসিলিটি আমরা অ্যাড করেছি। তো তারপরে যেটা হয় যে বাচ্চাটা ব্যথাই পায় না, এবং সে তখন বন্ধুদেরও আঁচড়ে কামড়ে দিচ্ছে, ছুরি দিয়ে কেটে দিচ্ছে, নিজের শরীরটাকেও কাটছে, কারণ তার তো ব্যথা লাগে না, এটা দিয়ে শেষ। তো এখন তো দেখছি যে নেটফ্লিক্সের লেটেস্ট এতে প্রথম গল্পটাই এরকম, যে অ্যাপ আপগ্রেড না করলে তুমি বেঁচেই থাকতে পারবে না। এই ধরনের একটা ব্ল্যাক মিররের লাস্ট সিজনের প্রথমটা, হ্যাঁ প্রথমটাই এটা আগেও এসেছে, ব্ল্যাক মিররে প্রচুর এসেছে। আলোচনার প্রসঙ্গে আছে, কিন্তু এই কথা এক প্রতিদিন বলবো যে বাবা মা নিজেদের ছেলে মেয়েদেরকে প্রতি মুহূর্তে মনিটরিং করা, ভালো রাখার চেষ্টা করা, সেই প্রসঙ্গে আমার মনে করতো অনেক বড় গল্পের রানি ওয়াইল্ড, যে গল্পটাকে নিয়ে পুলিশদের দেখেন সাথী করবে সার্ভেইলেন্স বেসড সিস্টেমের একটা কমপ্লেক্স, সেখানে 8-এর দশকের শুরুতে রানি ওয়াইল্ড দেখা গেছে সম্ভবত উইন্ডার। আমার একটা ছোট্ট অ্যাডিশন ছিল আমাদের আলোচনা আমাদের শেষের দিকে, সেটা হলো যে তুমি কি সচেতনে তোমার গল্পের চরিত্রদের নারী হিসেবে দেখাও? কারণ দোহা কাজেমির সঙ্গে আমরা একবার বসেছিলাম, উনি বলেছিলেন সচেতনেই উনি পুরুষকে কেন্দ্রে রেখেছেন, কিন্তু দুটি খুব ইম্পর্টেন্ট নারী চরিত্র এই উপন্যাসে রেখেছেন। উনি নিজে নায়িকা চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র নারী রাখেননি, কিন্তু ওর ছোট গল্প আমি অনুবাদ করছি, তাতে আমি দেখছি প্রচুর নারী চরিত্রকে উনি কেন্দ্রীয় চরিত্রে রেখেছেন। আর আমি নিজে ওখানে পুরুষের মধ্যেই দেখানো যাবে। ছোট গল্পে কিন্তু প্রচুর নারী কেন্দ্রিক রেখেছে। আমি যা বলেছিলাম ও কনসাসলি মেয়েদের ফোকাস করে লিখতে চাই, তো সেই জন্য তো গল্পটা যেটা আছে ফুটে ওঠে বেশি করে। এবং প্রজন্মগতভাবে আমাদের কিন্তু অনেক তো 1982 পর অনেক ছোট, কিন্তু ওর পড়াশুনো ভাবনাটা প্রচন্ড অনেক এই লেখাটা উনি সচেতনভাবে এমনভাবে লিখেছেন যাতে এটা বেশি গ্রহণযোগ্যতা পায়, এবং উনি সমাজেরও স্তরগুলোকে এমনভাবে দেখিয়েছিলেন যাতে ওই অ্যাক্সেস লেভেলটা নারী অ্যাক্সেসই পাবে, তাকে মানে সবচেয়ে বড় ক্রাইটেরিয়ার মধ্যে ওটাই ছিল, তা না হলে লিখতে পারতেন যে ওনো বলছে ওনো বলছে, তাকে তার চোখ দিয়েও লেখা ছিল, কিন্তু তাকে এই লেয়ারগুলো দেখানো সম্ভব নয়। আমি লেখার সময় কনসাসলি নারী চরিত্র রাখি না, কিন্তু বহু সময়ই আমার গল্পের মেয়েরা চলে আসে, এবং তার কারণটা হচ্ছে যে আমি যে পরিমাণ স্ট্রং ক্যারেক্টার দেখাতে চাই এবং যে পরিমাণ মানে প্রতিরোধ করার চেষ্টাটা দেখা যাচ্ছে, আমার গল্পের প্রতিরোধটা বারবার আসে বা কোনোভাবে সমাজের জন্য একটা ভালো কিছু করার চেষ্টাটা চলে আসে। তো সেটা আমি যেভাবে দেখাতে চাই সেটা আমার মানে মনে হয় যে একজন মেয়ের মধ্যে দিয়ে বেটার করতে পারে। ক্রান্তিকালের গল্পে শুধু নারী বলে না, আমি তাকে রেখেছিলাম কারণ সে একজন মা, সে তার ছেলের জন্য যেভাবে লড়বে আর কেউ লড়বে না আমার মনে হচ্ছে। সে তার ছেলের জন্য যতখানি বাজিয়ে রেখে লড়তে চলে যাবে ততটা হয়তো আর কেউ করতে পারবে। সেই জায়গাটা থেকে লিখেছিলাম, এবং স্বাভাবিকভাবেই মানে আমার নিজের জীবনে আমার দেখার অভিজ্ঞতা একজন মেয়ে হিসেবে সেটা কিন্তু আমার কাছে একটু সহজ হয়ে যায়। সেই জায়গাটা তো বেশিরভাগই আমার বলতে হয়, কিন্তু কনসাসলি আমার কথা লিখতে হয়, এবং ওদেরকে যেরকম রিপ্রেজেন্টেটিভ নাটকটা মনে হয় যে তারা ছেলেদের খারাপ লিখি না, বা তাদের দিক দিয়ে যখন দেখি বা তাদের চোখ দিয়ে কিছু লেখার যখন একটা গল্প মনে করে তুমি পড়েছো, আরেকটা পড়েছো নাম জানি না, আয়না বলে অনেক আগে লেখা। ওটা মানে শুধু ছেলে নয়, একটা বয়সন্ধিকালের ভীষণ চোখ দিয়ে তার সমস্যা হলো, সে যেভাবে স্কুলে ভর্তি হচ্ছে, তাকে যেভাবে সেক্সুয়ালি হ্যারাস করা হচ্ছে স্কুলের মধ্যে বা পাড়ার মধ্যে, তার একাকিত্ব, সে কারোর সাথে কথা বলতে পারছে না, সেটা যেটা লিখেছিলাম তাতে অনেকেই কিন্তু মানে অনেক পুরুষরা আমাদের এসে বলেছিলেন যে এখানে কী করে বললে, এগুলো তো আমরা কারোর সাথে আলোচনাও করিনি। করতে চাই। হ্যাঁ, খুব স্বাভাবিক ঘটেছে, ছেলেরা এমনিতেই
কল্পবিজ্ঞানের সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করতে পারি যে আমরা সিনেমার একটা প্রেজেন্টেশন করছি। এবং সেটা সেটা মানে এটা শুনে হয়তো নিজের কোনো সম্পর্ক নেই, জাস্ট একটা সামাজিক হ্যারাসমেন্ট। কোনো একটা কম আছে সেই জায়গায়, সেটা সোশ্যালি ইনসিকিউরিটির জায়গা থেকে হতে পারে, কেউ হয়তো খুব বেশি ওপেনলি কথা বলতে পারে না, তার জন্য হতে পারে, কিন্তু এটার মধ্যে খুব হয়তো তখন এবং এই জন্যই আমরা কনসাসলি শুধুই মেয়েদের জন্য লিখবো বা মেয়েকে লিখবো এরকম ভাবে। আচ্ছা প্রিয়াঙ্কা, আমাদের টাইম প্রায় হয়ে গেছে, এইবার তুমি করো। আমরা যেটা বুঝতে পারলাম যে নারীদের কণ্ঠস্বর এবং তাদের দৃষ্টিভঙ্গি, তাদের কল্পনা প্রসূত এবং চিন্তাশীল রচনা শৈলী যেভাবে কল্পবিজ্ঞানের দিগন্তকে প্রশ্নিত করেছে, আগামীকালেও সেভাবেই করে যাবে। এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন এমন বহু মহিলা লেখকদের বলিষ্ঠ কলম আমাদের এই কথাটা বলার জন্য একটা দৃঢ়তা যোগাচ্ছে। সুতরাং ধন্যবাদ। হ্যাঁ, বয়সে বড় হলে সবসময় শেষ কথাটা নিজে বলতে ইচ্ছে করে। সেটা হচ্ছে আমি শুরু করেছিলাম মার্গারেট অ্যাটউডের কথা বলতে, আসল কথাটাই বলিনি। সেটা হচ্ছে যে ওর ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমি কখনোই স্পেকুলেটিভ ফিকশন রাইটার হিসেবে মার্ক হতে চাই না বা লেবেল হতে চাই না। তো আমারও সেটাই এখন এই মুহূর্তে বসে মনে হয়। এবং আমার আরেকটা মনে আছে, সুনীল গঙ্গোপাধ্যায় একবার কোনো ইন্টারভিউতে বলেছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে মেয়েদের নিয়ে আপনি কি ভাবেন বা মেয়েদের চরিত্র আপনি অনেক সৃষ্টি করেছেন, সেগুলো কেমন, কোনটা স্ট্রং কোনটা নয়, তো উনি একটা কথা বলেছিলেন, আমি কখনো একটাও বোধহয় গল্প লিখিনি, কিন্তু আমার মাথায় সেটা গেঁথে থাকেছিল। যে উনি বলেছিলেন যে উনি যেরকমভাবে বলতেন, আপনারা সবাই সুনীল গঙ্গোপাধ্যায়ের বলার স্টাইল জানেন, এত মেয়ে চারিদিকে, এই যে এত এত মেয়ে এত পড়াশোনা করছে, MA পাস করছে, MTech পাস করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ওরা লিখুক না, ওরা নিজেদের গল্পগুলো নিজেরা লিখুক না। আমি কনসিয়াসলি চেষ্টা করি আমার গল্পে মেয়েদের দৃষ্টিভঙ্গিটা ওই জন্যই রাখবো, তাতে লোকে গালি দিক চাই না দিক কিছু এসে যায় না। ওটা ক্ষোভবন্দি হয়ে যাওয়ার একটা ভয় যে আমাকে নারীবাদী বলে আইডেন্টিফাই করা হবে, কিন্তু আমার গল্পটা আমি লিখতে এসেছি, এটাই আমার দারুণ। যে ম্যানুমেন্টসে ওটা যে খুব দাগিয়ে দিয়ে একদম কল্পবিজ্ঞান তা তো নয়। ওখানে যে আমার তখন স্পেকুলেটিভ ফিকশন, কারণ হচ্ছে যে তখন যে মানে সেকেন্ড ট্রেন্ড অফ ফেমিনিজম আসবো করছে যে সময়ের গল্প, তো সেখানে তো সেই মানে পিতৃতন্ত্ররা যেগুলো নিয়ে বলতে চাইছেন সেটা তো মেয়েরা ছাড়া তখন কেউ বলছে না। তো ঐশ্বরিক বাবুর কথা যারা তাদের কথা তো তাদেরকেই বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, আরও গল্পবিজ্ঞান